আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শ সৈনিক, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, সেই সাথে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা যুব দলের যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সাবেক ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা ছাত্র দলের সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, পৌর যুব দলের যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রয়াত রাজনীতিক জনাব কে এম ওবায়দুর রহমানের তৃণমূলের একজন ভ্যানগার্ড ব্যক্তিত্ব, যিনি ছাত্র অবস্থা থেকেই জনাব কে এম ওবায়দুর রহমানের সংস্পর্শে সেই রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সেই আলোচিত আজকের আলোচক জনাব তৈবুর রহমান মাসুদ। আমরা তাকে যুক্ত করছি। দর্শক, আপনার আমাদের সাথে যুক্ত হন। জি জনাব, দর্শক শ্রোতাদেরকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা না বলা অনেক কথা জমে গেছে। ফরিদপুরের নন্দিত মুখ, বাংলাদেশের অন্যতম নন্দিত রাজনীতিক, আমরা যেখান থেকে কথা বলছি এই মাটির সন্তান জনাব কে এম ওবায়দুর রহমানের স্নেহধন্য আপনি নেতৃত্ব, ছাত্র অবস্থা থেকে রাজপথে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ ও উদ্দীপনা ছিল জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করার এবং জনাব কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে আসা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবন চলার পথে ছাত্র দল দিয়ে শুরু করেছে 1992 সালে। সেই থেকে জননেতা কে এম ওবায়দুর রহমানের সংস্পর্শে তার স্নেহভাজন হিসেবে আমরা রাজনীতি করেছি এবং ছোটবেলা থেকে তাকে দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে সেটা বিশাল উদারপন্থী নেতা ছিলেন, যার নেতৃত্বে বাংলাদেশের বলিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলকে সুসংগঠিত সংঘবদ্ধ করে, সেই শুরু থেকে জননেতা কে এম ওবায়দুর রহমান জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সে জাতীয়তাবাদী দল শুরু করেন। সেই থেকে সে জাতীয়তাবাদী দলের মহাসচিব পর্যন্ত ছিলেন। মহাসচিব অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত প্রতিটা অঙ্গ সংগঠনের রাজনীতি সে সুসংগঠিত করে সে জীবন চলার পথে এই কাজ করেছেন এবং সে মৃত্যুর আগ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল যেভাবে শক্তিশালী হয় সেই চিন্তা চেতনা নিয়ে তিনি কাজ করেছেন। এবং জননেতা কে এম ওবায়দুর রহমান এমন একটি লোক ছিলেন যার জন্ম না হলে 71-এর মুক্তিযুদ্ধ হতো না। সে মুক্তিযোদ্ধার বিশাল একজন সংগঠক ছিলেন এবং ভাষা আন্দোলনের একজন সৈনিক ছিলেন এবং দেশ গড়ার প্রধান একজন কারিগর ছিলেন। তার মতো অত ভালো মানসিকতা, তার মতো অত ঔদারপন্থী এবং তার মতো কর্মী বান্ধব নেতা আমার জীবন চলার পথে আমি কখনো দেখি নাই, আর ভবিষ্যতে দেখবো কি এটা সন্দেহান আছে। জি, আপনি যেটি বলছিলেন জনাব কে এম ওবায়দুর রহমান দুজন নেতার নেতৃত্বে আসলে তিনি রাজনীতি করেছেন, একজন জনাব শেখ মুজিবুর রহমান, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনাব শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি বিশেষ করে 1971 সালের 25শে মার্চের নতুনভাবে এদেশের মানুষ জানে। যে সময় স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষালে ঘোষণা নিয়ে খুব টানাপোড়েন চলছিল, অর্থাৎ ঘোষণা যার কাছ থেকে প্রত্যাশা ছিল তিনি সেটি করেননি। এমন অবস্থায় উই রিভোল্ট বলে যে মানুষটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নাম লেখালেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনার দৃষ্টিতে এক নজরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনাব শেখ মুজিবুর রহমান? আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হতো না, যার জন্ম না হলে আমরা একটা ভূখণ্ড পেতাম না, যার জন্ম না হলে আমরা একটা লাল সবুজের পতাকা পেতাম না, সে হলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রাখাল রাজা, যিনি আমাদের কৃষক, শ্রমিক, মজুরদের নিয়ে সংঘবদ্ধ করে একটা সুসংগঠিত এবং সুন্দর এবং স্বাবলম্বী একটা রাষ্ট্র গড়ার চেতনা নিয়ে যিনি রাজনীতিতে পদার্পণ হয়েছিলেন, তিনিই হলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার প্রাণপ্রিয় আমাদের নেতা। তার হাত ধরে জননেতা কে এম ওবায়দুর রহমান সে রাজনীতি 1978 সালে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সে জাতীয়তাবাদী দলের অবস্থিত ছিলেন এবং সেই থেকে আমরা সে 71 থেকে যদি তিনি আমাদের 26শে মার্চ যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাঙালি জাতি একটা অন্ধকারে জীবনযাপন করতেছিলেন, পথভ্রষ্ট হয়েছিলেন। সেই পথভ্রষ্ট জাতিকে পথ প্রদর্শক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এটা পথে এনে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ তার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এসেছে, নিজেই আমরা দুইটা সেক্টরের দায়িত্ব পালন করতেন। সেই দুইটা সেক্টরে পালন করার অর্থে সারা বাংলাদেশ আতাউল গনি উসমানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
টোটাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলমান 9 মাস নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশ একটি মানচিত্র তৈরি করে দিয়েছেন, একটা লাল সবুজের পতাকা আমাদের এনে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান এবং পৃথিবীতে অত বড় দেশপ্রেমিক এবং জাতিপ্রেমিক নেতা আমার জীবনে চলার পথে আমি দেখিনি। কিন্তু বিপরীতমুখী জনাব শেখ মুজিবুর রহমান সম্পর্কে তো আপনার অভিব্যক্তিটা অবশ্যই দেশবাসী বা আপনার নেতৃবৃন্দ জানা দরকার। আপনার দৃষ্টিতে জনাব শেখ মুজিবুর রহমান ইতিহাসের কাছে কেমন বা তিনি এদেশের মানুষের কাছে কেমন? শেখ মুজিবুর রহমান তার ছাত্র জীবন থেকে সে কেমন ছিলেন আমরা শুনেছি, কিন্তু তার ছাত্র জীবনের পর থেকে ৭১-এর পরে যখন সে বাংলাদেশের হাল ধরলেন তখন থেকে তার রাজনৈতিক মানসিকতা আমরা যেটা ইতিহাস থেকে দেখেছি এবং আমরা যেটা শুনেছি, সে ছিলেন একজন, কারণ এই কারণে বলবো সে স্বার্থান্বেষী রাজনীতি করেছেন। কারণ তিনি যদি বাকশালী শাসনতন্ত্র কায়েম না করতেন তাহলে এই দেশের মানুষকে আজকে অবহেলিত হতো না এবং তার জীবন দশায়ও তার এই পরিস্থিতি হতো না। তিনি একমাত্র তার দলকে এবং তার পরিবারকে আপনার ভালো রাখার জন্য যে রাজনীতিগুলো করার দরকার ছিল ঠিক তিনি সেই রাজনীতিগুলোই করতেন। তিনি যদি জাতি এবং দেশ নিয়ে ভাবতেন তাহলে তিনি কখনো কোনো মতে বাকশালী শাসনতন্ত্র কায়েম করতেন না এবং একদলীয় শাসনতন্ত্র সে ব্যবস্থা পরিচালনা করতেন না। এবং সাংবাদিকদের যে আপনার স্বাধীনতা হরণ করেছিলেন এটাও সুস্পষ্ট একটা ইতিহাস। বাংলাদেশে কোনো সাংবাদিক স্বাধীনভাবে সে সাংবাদিকতা করতে পারে নাই, নির্ধারিত সাংবাদিক দ্বারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করত। সেই কারণে একটা দেশের রাজনীতি করতে হলে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে, পুলিশকে স্বাধীনতা দিতে হবে, তাইলে সেই রাষ্ট্র এবং দেশ এবং সেই জাতি ভালো থাকবে এবং সেই রাষ্ট্রে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। আপনার বিশ্লেষণে একজন ব্যক্তি দেশপ্রেমিক আর একজন হচ্ছে পরিবার প্রেমিক। হ্যাঁ, তাহলে পরিবার প্রেমিক যিনি হন তার পরিণতি ৭৫-এর 15 আগস্টে দেখা গেছে, তার লাশ দাফন করার জন্য আসে নাই, মাত্র পরিবারেরই 18 জন লোক পাওয়া গেছে। আর যিনি দেশপ্রেমিক হয়েছেন তার ৮১-৩০ মে হত্যার পরে তার জন্য লাখো মানুষ এসেছে। তাহলে রাজনীতির অবশ্যই পরিবারের বাইরে গিয়ে করা উচিত কিনা? এই দুই নেতার জীবনের শেষ দিন থেকে আসলে রাজনীতিবিদদের জন্য চরমতম শিক্ষা রয়েছে কিনা? কারণ সে কথাটা আপনি ইতিমধ্যে বলে দিচ্ছেন, একজন ছিল পরিবারতন্ত্র আর একজন ছিল জাতিতন্ত্র। অর্থাৎ সে জাতি নিয়ে ভাবতেন। তার জানা যায় পৃথিবীতে এত বড় জানাজা হয়েছে আমাদের জানা নাই এত মানুষের সমাগমে। আর শেখ মুজিব যখন ৭৫-এ মারা যায় তার জানা যায় শুধুমাত্র আপনি যে কথাটা বললেন ওইটা একেবারে সত্য কথা, যে তার পরিবারের লোক ছাড়া কেউ তার জানাজায় উপস্থিত হয় নাই। এখান থেকে প্রমাণিত হয় যে শেখ মুজিবের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ব্যবধান কোথায়। আর আমার সেন্স, একটা মানুষ যদি রাজনৈতিক নেতা হইতে হয় এবং দেশের নেতৃত্ব দিতে হয় সর্বপ্রথম তার ভূখণ্ড নিয়ে এবং এই বাঙালি জাতিকে নিয়ে তার ভাবতে হবে এবং ভূখণ্ড কিভাবে সুন্দরভাবে ভবিষ্যৎ আক্রমণ থেকে আপনার ভালো থাকে এবং আমাদের মানচিত্রটা সুন্দরভাবে আমরা আগলে ধরে রাখতে পারি সেই চেতনা রাখতে হবে এবং বাঙালি জাতিকে বিশ্ব রাজনীতিতে বিশ্বভাবে তাদের মান আমাদের বৃদ্ধি পায় সেই চেতনা নিয়ে যে নেতারা রাজনীতি করে তারাই প্রকৃতিক মানুষের দরদি এবং জনদরদি এবং জননেতা। ৮১-এর পর থেকে ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তারা রাজনীতিতে নামলেন। নামার পরে দুজনের মধ্যে সেম পরিবারতান্ত্রিক রাজনীতি। একজন নিজ পরিবারের 22 জনকে এমপি বানালেন এবং এই 24 জুলাইয়ের আন্দোলনের অর্থাৎ ৩৬ জুলাই তথা 5 আগস্টে যখন তিনি পলায়ন করছিলেন নিজের পরিবার ছাড়া নিজের কোনো নেতাকর্মীকে পর্যন্ত তিনি অ্যালার্ট করেননি, তাদেরকে বাঁচানোর জন্য কোনো রকম কোনো ভূমিকা রাখেননি। আরেকজন নেত্রী নিজেকে রেখেছেন এদেশে, তিনি নিজেকে রেখে নিজের নেতাকর্মীদেরকে পাশে থেকেছেন এবং প্রত্যেক নেতাকর্মীদেরকেই তিনি নিজের পরিবার মনে করেছেন। তাহলে পরিবার মনে করা নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি রাজনীতিতে এখন কেমন আছেন? আর পরিবার ছাড়া পরিবারের বাইরে যাওয়ার চেতনা যিনি রাখেননি শেখ হাসিনা তার রাজনীতিতে এখন কেমন রয়েছে? এই দুই নেত্রীর বাংলাদেশ থেকে এই জাতির আসলে কি শিক্ষা রয়েছে? ধন্যবাদ। যখন আওয়ামী লীগের মধ্যে ৭৫-এর পরে বিভাজন সৃষ্টি হয় তখন শেখ হাসিনা বাংলাদেশের বাইরে ছিলেন, তার রাজনীতি করার সুযোগ ছিল না। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ না করে দিতেন সে কখনো বাংলার মাটিতে সে রাজনীতির আওয়ামী লীগের হাল ধরতে পারতেন না। তাই সেই কারণে শহীদ প্রেসিডেন্ট ছিলেন একজন উদারপন্থী লোক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সে সেই কারণে ভাবেছেন যে দেশে রাজনীতি করতে হলে অনেক দলের প্রয়োজন আছে,
আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, জনগণ নেতৃত্ব আপনার বাইছে নেবে। সেই কারণে সে অনেকগুলো দলের সৃষ্টি করেছিলেন। আর আমার নেত্রী জননেত্রী আমাদের মা আমাদের বেগম খালেদা জিয়া, তিনি আপসহীন নেত্রী হিসেবে বিশ্ব রাজনীতিতে চিহ্নিত হয়েছেন। আর শেখ হাসিনা ছিলেন একজন ঘাতক এবং স্বার্থপর রাজনীতিবিদ এবং পরিবারতন্ত্র। আপনি দেখেছেন ৮৬ সালে আমরা একটা প্ল্যাটফর্মে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন। তারা এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সে আন্দোলনে একটা কথা ছিল, স্বৈরাচার এরশাদকে আমরা পতন না করে আমরা কোনো নির্বাচনে যাব না, আমরা কোনো রাজনীতিতে যাব না। তাই স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে রাজনীতি আমরা একটা প্ল্যাটফর্মে করেছি। কিন্তু শেখ হাসিনা কি করলেন, ৮৬ সালে রাজনীতিতে আপনার এরশাদের টপে পড়ে অর্থর বিনিময়ে সে বাইস্ট হয়ে সে নির্বাচনে আসলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে আপসহীন নেত্রী, সে নির্বাচনে গেলেন না। বিশ্ব রাজনীতি তাকে আপসহীন নেত্রী হিসেবে খ্যাত প্রকাশ পেলেছিলেন। এবং আপনি রাজনীতিতে চলমান হিসেবে দেখেছেন যে আমাদের বেগম খালেদা জিয়া সে সুস্পষ্ট রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, জাতির জন্য রাজনীতি করে, ভূখণ্ডর রক্ষা করার জন্য রাজনীতি করে এবং বাঙালি জাতিকে যাতে বিশ্ব রাজনীতিতে এবং বাংলাদেশকে যাতে আমাদের মধ্যমায় দেশ থেকে আমরা স্বর্ণ শিখরে পৌঁছাইতে পারি, ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা যাইতে পারি, সেই চেতনা নিয়ে তিনি রাজনীতি করতেন। এবং বাঙালি জাতি বিশ্ব দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, সেই চিন্তা চেতনা নিয়ে আমাদের বেগম খালেদা জিয়া রাজনীতি করেন। আর শেখ হাসিনা রাজনীতি করতেন তার পরিবার কিভাবে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হবে, তারা কিভাবে অর্থের অডেল মালিক হবে। আপনারা দেখেছেন একটা নেতা সে রাজনীতি করবে জনগণের জন্য, সে রাজনীতি করবে দেশের জন্য, সে কোনো হাজার হাজার কোটি টাকার মালিক হবে একটা নেতা। এটা কোনো রাজনৈতিক নেতার কোনো চরিত্র হতে পারে না। আর এই চরিত্র যাদের আছে তাদের দ্বারা দেশ এবং জাতি কখনো ভালো থাকতে পারে না এবং তাদের কাছ থেকে দেশ ও জাতি কখনো কোনো ভালো কিছু আশা করতে পারে না। দুই নেত্রীর দুই পুত্র এদের কাছে আলোচিত ব্যক্তিত্ব। ম্যাডাম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান 2001 সালের পরে যখন রাজপথে নামলেন, আপনারা সেই সময় রাজনীতি করেছেন, তাকে যেভাবে জনগণ গ্রহণ করলো, তৃণমূল যেভাবে গ্রহণ করলো, এটিকে আওয়ামী লীগ শিবিরে ব্যাপক একটি মানে কম্পন তৈরি হলো। যার কারণে জনাব তারেক রহমানকে থামানোর জন্য 111-এর ঘাড়ে চড়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে জোর করে মুসলেকা আদায় করে দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা আওয়ামী লীগ করে। বিপরীত মুখে শেখ হাসিনার সন্তান জনাব সজীব জয়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি সব ধরনের ব্যবস্থাপনা করেন। এই যে দুই নেত্রীর দুই পুত্র এদেশের মানুষের কাছে আসলে কেমনভাবে আলোচিত, কেমনভাবে বা তারা তাদের অবস্থান তৈরি করতে পেরেছে? ধন্যবাদ। আপনি দেখেছেন আমরা মুসলিম জাতি, আমরা সকল সময় আমাদের ধর্মপ্রাণ, আমরা বাঙালি জাতি, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের কাছে ধর্মের অনেক প্রাধান্য থাকে। সেই কারণে আমরা আত্মীয় স্বজন করি, আমরা একটা মুসলমান আর একটা মুসলমানের মেয়েকে আমরা বিবাহ করতে পারি, এইটাই আমাদের শরীয়ত, এইটাই কোরআন বলতেছে। সেই কারণে আপনি দেখেছেন যে মুসলিম জাতির প্রতি এবং বাঙালি জাতির জন্য ভালোবাসা থাকতে হলে তার দেশের ভিতর একটা তার শিকড় বাকড় গাঁটতে হয়। আর সে সজীব জয় কি করেছেন, তিনি একটা খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে সে আমেরিকায় নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অর্থনৈতিক চাঙ্গা হওয়ার কারণে সেটা আমেরিকায় খ্রিস্টান মেয়ে বিয়ে করছে, নাগরিকত্ব নিয়েছেন। সেই কারণে তার মুসলমানের প্রতি এবং বাংলাদেশের জাতির প্রতি এক জায়গা পরিমাণে ভালোবাসার হৃদ্যতা তার মধ্যে নাই। তিনি কি করেছেন, বিগত দিনে আপনি দেখেছেন এই 18টি বছর সে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আইটি সেক্টর থেকে সকল দপ্তর থেকে সে ধান্দা করে সে আমেরিকায় পাড়ি জমেছে এবং সুইস ব্যাংকে এবং লন্ডনে, সিঙ্গাপুরে, আমেরিকায় তার হাজার হাজার কোটি টাকা এবং কমসে কম 20 থেকে 30টা সে বাড়ি করেছে। তাহলে বুঝতে হবে একটা দেশপ্রেম মানুষ কখনো সে অর্থের উপর সে লোভ থাকতে পারে না। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সে কখনো স্বৈরাচারীর সাথে এবং বিরোধী দলের সাথে অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। আজকের দিন পর্যন্ত বিশ্ব রাজনীতিতে বাংলাদেশে তারেক রহমানের মতো এত বলিষ্ঠ নেতৃত্ব আদৌ পর্যন্ত তৈরি হয় নাই এবং ভবিষ্যতে হবে কি সন্দেহ। তাকে যেভাবে নির্মমভাবে 11-এ যেভাবে তার আঘাত করেছে, তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুইটা ছেলে, একটা হলো কোকো, একটা হলো তারেক রহমান,
কোকোকে মার খেয়ে কোকো শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ত্যাগ করেছে, এবং তারেক রহমান এমনভাবে তারে বেদম আকারে পিটিয়েছে, সে ইংল্যান্ডে যে আজকের দিন পর্যন্ত সে চিকিৎসা অবস্থায় সে আছে, এবং শারীরিকভাবে সে 100% সুস্থ না। এইভাবে তাকে বেধর্ম আঘাত করেছে। কারণ এই আঘাতটা একেবারে জাতি এবং জাতির কাছে আমরা খুব বাঙালি জাতি খুব কষ্ট পেয়েছি, এবং বেদনাদায়কভাবে এটা আমরা বলতে পারি বিশ্ব রাজনীতিতে যে তারেক রহমানের সাথে যে আচরণটা করেছে, বিশ্ব রাজনীতিতে কোনো রাজনৈতিক পরিবারের সাথে এরকম আচরণ করে না। কারণ তারেক রহমান এমন একটা ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যার বাপের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যার বাপের জন্ম না হলে একটা মানচিত্র পেতাম না, যার পিতার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না, এবং তার মাতা তিনবারের এই দেশের প্রধানমন্ত্রী এবং সুনামধন্য প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে সে প্রতিষ্ঠিত হয়েছে, এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তোলার জন্য এবং বহিঃশত্রু আক্রমণ থেকে বাংলাদেশকে সুসংগঠিত এবং শক্তিশালী রূপে গড়ে তোলার জন্য বিশ্ব দরবারে সে আপসহীন নেত্রী হিসেবে এবং আজকে পরিচিত হয়েছে। জনাব তারেক রহমান 2009 সালের পর থেকে আওয়ামী লীগের কাপন হিসাবে যেভাবে তিনি রাজপথে নেতৃত্ব দিলেন, 20 দলকে নেতৃত্ব দেওয়া, বিএনপির মতো একটি দলকে নেতৃত্ব দেওয়া, একজন নেতাকর্মী ওই দল থেকে অন্য দলের চলে না যাওয়ার সংস্কৃতি রাখা, বা প্রত্যেক নেতাকর্মী একজন ওয়ার্ড পর্যায়ের একেবারে ইউনিয়নের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীর কাছে তিনি কল করে কথা বলা, এই যে নিরবিচ্ছিন্নভাবে বছরের পর বছর যাবৎ তিনি 8000 কিলোমিটার দূরে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফলস্বরূপ অবশেষে 36 জুলাই তথা 5 আগস্ট হয়েছে কিনা, মাস্টার প্ল্যান রেখে মাস্টার মাইন্ড রেখে তিনি যেভাবে এতগুলি বছর আপনাদেরকে আগলে রেখেছেন, আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফলস্বরূপই আসলে এই ফ্যাসিস্টের পতন হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আসলে অনেক কথাই রয়েছে। আপনার অভিব্যক্তি। ধন্যবাদ। আসলে 5ই আগস্টটা তো একদিনে হয় নাই। জি, 2009 সাল থেকে তারেক রহমান বাংলাদেশ থেকে অন-11-এ পরে বিতাড়িত হওয়ার পর বেগম খালেদা জিয়াকে বাইরেডেশনভাবে মামলা দিয়ে জেলখানায় পাঠানোর পর তারেক কোকোকে আপনার জীবনের দশায় সে মৃত্যুবরণ করার পর আমাদের এই 17টা বছর দলকে আপনি যে কথা বলেছেন তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত প্রতিটা নেতাকর্মীর সাথে আপনার সকাল সন্ধ্যা 24 ঘন্টা যোগাযোগ রেখে বাংলাদেশের রাজনীতিটাকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিতভাবে আজকের দিন পর্যন্ত তারেক রহমান ধরে রেখেছেন। তারেক রহমান যদি মাস্টার প্ল্যান না করতেন তাহলে স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের কখনো পতন হতো না। আমাদের 17 বছর মাঠে রাজনীতিতে আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে, এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দল এই আন্দোলন করেছিল বিদায় আমরা একটা 5ই আগস্ট পেয়েছি। এই 5ই আগস্টটা সম্পূর্ণ A to Z তারেক রহমানের নেতৃত্বে এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, এবং তারেক রহমানের জন্যই এই ফ্যাসিবাদকে আমরা বাঙালি জাতি বিতাড়িত করে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আজকে পৌঁছেছি। এর সকল কিছু অবদান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জননেতা কেম, তারুণ্যের অহংকার জননেতা কেম তারেক রহমানের অবদান। দীর্ঘ 15 বছর যাবৎ আসলে কোনো নির্বাচনের কোনো সুপরিবেশ ছিল না। সংসদ নির্বাচন পর্যন্ত ওয়াকওভারের নির্বাচন হয়ে গেছে, আমি তুমি নির্বাচন, রাতের নির্বাচন এবং ওয়াকওভারের নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেক্ষেত্রে আজ থেকে 18 বছর আগে শিশুটি যে জন্ম নিয়েছে সে কিন্তু উৎসম্মিকর ভোট কি বলে সে শিশুটি জানে না। সেই ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন, এরপর রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের ফরিদপুর 2-এর নন্দিত মুখ হিসাবে যিনি ইতিপূর্বে মন্ত্রী ছিলেন, যিনি বিএনপি নেতৃত্ব দিয়েছেন, তার কন্যা শামা ওবায়দ রিঙ্কু নেতৃত্ব দিচ্ছেন। আপনারা তাকে কিভাবে দেখছেন? এবং তিনি তো মন্ত্রীর কন্যা, শুধু এমপিতেই নাকি মন্ত্রিত্বেই আপনাদের আস্থা? আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ফরিদপুর 2 তথা নগরকান্তা সালথার জনগণের জন্য আপনার নেতা জনাব তারেক রহমানের বরাবর কি আহ্বান? ধন্যবাদ। আমার নেত্রী জনাবা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, তিনি জন্মসূত্রে রাজনীতিবিদ। তার পিতা ছিলেন এই বাংলাদেশ গড়ার একজন কারিগর, এবং তার সন্তান হিসেবে সে মাতৃগর্ভে থেকে রাজনীতিবিদের কন্যা হিসেবে পৃথিবীতে তার আগমন হয়েছে, এবং সেই থেকে তার হাঁটি হাঁটি পা থেকে
সে প্রতিটা মুহূর্ত তার বাপ এবং মার সাথে রাজনৈতিক আলোচনা সমালোচনা সে শুনে আস্তে 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 সে বড় হয়েছে। তাই সেই কারণে জননেতা কে এম ওবায়দুর রহমান যখন 7 সালে মৃত্যুবরণ করেন, তারপর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা তথাকথিত ফরিদপুর ডিস্ট্রিক্টের রাজনীতির হাল ধরেন তিনি। এই যে জাতীয়তাবাদী দলের 7 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন জনাব শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। আপনারা বিগত দিনে দেখেছেন অনেক বিএনপির ভাইটাল নেতা, স্থায়ী কমিটির সদস্য, অনেক বড় বড় নেতা কখনো কোনো জায়গায় কিন্তু মুখ খোলার সৎসাহস ছিল না, কিন্তু আমার নেত্রী শামা ওবায়দ বলিষ্ঠ কণ্ঠে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সে একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য সে কখনো আপনার বালিশে মাথা রাখে নাই। 24 ঘন্টা রাজনীতি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে শক্তিশালী করার লক্ষ্যে। 9 সাল থেকে সে 8 সালে নির্বাচন করে, 8 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনারা অনেকগুলা টিভিতে, অনেক চ্যানেলে আপনারা তার প্রোগ্রাম দেখছেন। অনেক বড় বড় নেতা কিন্তু কখনো টিভি চ্যানেলের সামনে আসতে সৎসাহস পায় নাই। আওয়ামী লীগের আমলে এই 17টা বছর শামা ওবায়দ বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলেছেন এবং টক শো করেছেন এবং মাঠে ময়দানে রাজনৈতিক অঙ্গনে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মসূচি সে নিজে মাঠে থেকে পরিচালনা করেছেন এবং আমাদের নগরকান্দা তথাকথিত ফরিদপুর বিভাগকে তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, তার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তার নেতৃত্বে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত এবং শক্তিশালী ফরিদপুর বিভাগে এর একমাত্র অবদান, একমাত্র শ্রম, একমাত্র মেধা, অর্থ সবকিছু দিয়েই জননেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগলে ধরে রাখছে এবং আজকের দিন পর্যন্ত সে এই দলের নেতৃত্ব দিতেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দলে রূপান্তরিত করবে এবং এই একমাত্র জাতীয়তাবাদী দলই থাকবে বাঙালি জাতির আশার প্রতীক। মাঠের যোগ্যতা আবার কেন্দ্রীয় বিএনপিকে বিট করার যোগ্যতা, এই দুই যোগ্যতাকে সমন্বয় করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতা গঠন করবে তখন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে শামা ওবায়দ রিঙ্কুকে আপনি আসলে কিভাবে প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ, আসলে রাজনীতি করি আমরা একটা আশায় জি, যে দেশ গর্ব, জাতি গর্ব এবং দেশ এবং জাতিকে ভালো রাখার জন্য যে রাজনীতি করার দরকার, আমার নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু 24টা ঘন্টা সে রাজনীতিটাই করে। তারা কখনো নিজেদের স্বার্থে কখনো রাজনীতি করে না, তারা তাদের পরিবারের স্বার্থে রাজনীতি করে না, তারা শুধু একটা মাত্রই জননেতা কে এম ওবায়দুর রহমান দেশ এবং জাতির জন্য করে গেছেন। শামা ওবায়দ ইসলাম তার ধারাবাহিকতা রক্ষা করে তার বাকি কাজগুলো, অসমাপ্তি কাজগুলা করার জন্য সে দেশ এবং জাতিকে সংঘবদ্ধ করার জন্য সে একমাত্র বাঙালি জাতিকে ভালো রাখার জন্য রাজনীতি করে। বিগত দিনে 17 বছরের মাঠে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে, শক্তিশালী করার লক্ষ্যে যেভাবে সে 24 ঘন্টা রাজনৈতিক পেশে শ্রম দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি তাকে মন্ত্রী না দেয়, এটা তার সাথে না, বাঙালি জাতির সাথে এবং বাঙালি জাতীয়তাবাদী দলের সাথে একমাত্র আপনার বেইমানি করা হবে। কারণ শামা ওবায়দ ইসলাম রিঙ্কু এমন একটা ব্যক্তি, তার জীবনকে, তার সব কিছু দিয়ে তিনি দল করেছেন এবং 17টা বছর প্রতিটা মুহূর্ত অনেক নেতা মাঠে কাজ করতে সৎসাহস হয় নাই, টক শোতে আসার সৎসাহস হয় নাই। তিনি 24টা ঘন্টা মাঠে ঘাটে ময়দানে রাজপথে তিনি ছিলেন। সেই কারণে তার যে রাজনীতিতে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যে শ্রম আছে, একমাত্র শামা ওবায়দ ইসলাম রিঙ্কুই ওই মন্ত্রী পরিষদে সদস্য হবার আমার ব্যক্তিগত মতে সে একমাত্র নিজেই সে যোগ্যতা রাখে। আর কোনো নেতা এত বড় শ্রমের বিনিময়ে কেউ এই দলের জন্য এত শ্রম দেয় নাই। সেই কারণে শামা ওবায়দ ইসলাম রিঙ্কু অবশ্যই তাকে মন্ত্রী পরিষদে সদস্য না রাখলে এটা দলের সাথে এবং জাতির সাথে ঘাতকতা করা হবে। জি, আগামী ত্রয়োদশ সংসদ স্থানীয় নির্বাচন আপনি বলেছেন প্রায় 33 বছর আপনার রাজনৈতিক পথ চল, 1992 সাল থেকে বর্তমান অবধি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার পৌরসভা বা উপজেলা নিয়ে যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, আপনার প্রত্যাশা আসলে কি? দলের কাছেই বা আপনার চাওয়াটা কি? আসলে দলের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ আমরা দল করি দলকে সুসংগঠিত করার লক্ষ্যে।
দলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং দলকে সামনের দিকে আগায় নেওয়ার লক্ষ্যে। সেই কারণে দল যদি মনে করে আমাকে দিয়ে নগরকান্দা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন করলে নগরকান্দা পৌরসভার জনগণ ভালো থাকবে, জাতীয়তাবাদী দল ভালো থাকবে, তাইলে আমি নির্বাচন করব। আমার নেত্রী যদি চায় যে তোয়েবকে দিয়ে নগরকান্দা পৌরসভার নেতৃত্ব দিলে নগরকান্দা পৌরবাসী এবং সর্বস্তরের জনগণ এবং জাতীয়তাবাদী দল সুসংগঠিত হবে এবং শক্তিশালী হবে, তাইলে আমি নগরকান্দা মেয়র পদে নির্বাচন করতে আমি ইচ্ছুক। এবং আমার জীবন চলার পথে একমাত্র আমি নগরকান্দা পৌরসভার জনগণকে ভালোবাসা হৃদ্যতা দিয়েই আমি আজকের দিন পর্যন্ত চলতেছি এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নগরকান্দা পৌরবাসীর পাশে, তাদের সুখে দুঃখে আপদে বিপদে সকল জায়গায় আমার জীবন চলার পথ থেকে আছি এবং থাকবো সামনের ভবিষ্যতে। এইটাই আমার শেষ আশা। আমার শেষ বিন্দু দিয়ে হলে আমি নগরকান্দা জনগণের পাশে থাকব এবং জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আমি আসি এবং থাকবো এই দলের পিছে। এইটাই আমার শেষ কথা। আরেকটা কথা, যদি নগরকান্দা পৌরবাসী সাধারণ জনগণ আমাকে চায়, আমাকে ভালোবাসা হৃদ্যতা, আমি তাদের প্রতি যে জীবনে শ্রম দিয়েছি, আমি ভালোবাসা দিয়েছি, আমি শ্রম দিয়েছি, আমি ত্যাগ করেছি, আজকের দিন পর্যন্ত দলকে ত্যাগ করে আমি একটা সেকেন্ডের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কোথাও কখনো কোনো জায়গায় অবস্থিত হয়নি এবং ভবিষ্যতে বাঙালি জাতিকে এবং দেশকে এবং নগরকান্দা পৌরসভাকে গড়ার লক্ষ্যে সুন্দরভাবে এবং সুসংগঠিত করার লক্ষ্যে আমার যা যা করার দরকার আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি করব। এইটাই আমি জাতীয়তাবাদী দলের কাছে অঙ্গীকারবদ্ধ। জি, রাজনীতি দু ধরনের, একটা হচ্ছে সাংগঠনিক রাজনীতি আর জনপ্রতিনিধিত্বের রাজনীতি। সাংগঠনিক রাজনীতিতে দক্ষতার উপর ভিত্তিতে পুরস্কার স্বরূপ আসলে জনপ্রতিনিধিত্ব এসে থাকে। সেক্ষেত্রে আপনাকে যদি দল মনোনয়ন দেয়, আপনি যদি নির্বাচনে যান বা নির্বাচিত যদি হন, তাহলে এই নগরকান্দা পৌর এলাকার মানুষের জন্য আপনার কি চাওয়া থাকবে বা কি প্রত্যাশা থাকবে নগরকান্দা পৌরবাসীর উদ্দেশ্যে, আপনার নগরকান্দা উপজেলার উদ্দেশ্যে এবং ফরিদপুর জেলাবাসীর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য? আমার যদি আমার যোগ্যতা থাকে, দলের প্রতি ভালোবাসা থাকে, দলের প্রতি শ্রম থাকে, দলকে সুসংগঠিত করার জন্য যদি আমি জীবন চলার পথে রাজনীতি অঙ্গনে দলের জন্য যদি কিছু করে থাকি, আমি আন্দোলনে সংগ্রামে রাজপথে 24 আওয়ার্স আমি অতন্ত্র প্রহরী হিসেবে আমি ছিলাম এবং ভবিষ্যতে আমি আন্দোলনের সংগ্রামে এবং জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে থাকব। এবং পৌরবাসীর কাছে আমার একটাই কথা, যে আমার জীবনে কখনো আমি অর্থের প্রতি লোভী হই নাই, অর্থ কখনো আমি টাকাকে টাকা মনে করি নাই। আমার কাছে একটাই জিনিস, আমার পৌরবাসী, আমার পৌরসভার মানুষ আমার আপনজন, পৌরসভার মানুষের সুখে, পৌরসভার মানুষের দুঃখে, পৌরসভার মানুষের যে কোনো প্রয়োজন আমি রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, সকল সময় আমি তাদের জন্য প্রস্তুত থাকি। তারা যে কোনো মুহূর্তে আমাকে ডাকলে আমি তাদের পাশে যে দাঁড়াই। এইটাই আমার শেষ কথা। আমি পৌরবাসীকে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। শুধু পৌরসভাকে সুসংগঠিত করব এবং পৌরসভাকে নগর থেকে নগরে রূপান্তরিত করব এবং নগরকান্দা পৌরসভাকে একটা মডেল পৌরসভার রূপ দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং সেই টার্গেট নিয়ে আমরা রাজনীতি করব। সেই টার্গেট নিয়ে আমরা জনগণের পাশে থাকব এবং জনগণকে ভালোবাসা হৃদ্যতা দিয়ে তাদের আশাকে আমরা প্রতিষ্ঠিত করব। এইটাই আমার শেষ কথা। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত হয়েছিলেন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ দীর্ঘ 33 বছর রাজনীতির ক্ষেত্রে তিনি যে ভিতরে ধারণ করেছেন, সেই ধারণকৃত কথা থেকেই তার অভিব্যক্তি থেকে যে আলোচনাটি হলো, সেই আলোচনা থেকে নিঃসন্দেহে তিনি কিছু বিষয় অ্যাড্রেস করেছেন। বিশেষ করে সৎ নেতৃত্ব বা তান্ত্রিক নেতৃত্ব বা পরিবারের বাইরের নেতৃত্বের যে বিষয়টি আমরা আলোচনা করেছি, সেই আলোচনাটা বিচার বিশ্লেষণ করে আজকের আলোচনা যারা দেখবেন তারা অবশ্যই পরিবারের বাইরে গিয়ে দলমত নির্বিশেষে দেশ এবং জাতির কল্যাণে রাজনীতি করবেন। এটি হচ্ছে প্রত্যাশা। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে স্থানীয় একজন কৃতি সন্তান হিসেবে যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, যিনি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ফরিদপুর প্রস্তাবিত বিভাগের তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং নগরকান্দা সালথা নিয়ে যে ফরিদপুর 2 সংসদীয় আসন, সেই 2 সংসদীয় আসনের তিনি নন্দিত মুখ। তার ক্ষেত্রে দলের পক্ষ থেকে চূড়ান্ত এখন পর্যন্ত মনোনয়নের ব্যাপার রয়েছে। তো তাকে যদি মনোনয়ন দেওয়া হয় বা তিনি যে বিজয় হওয়ার পরে তার ক্যাবিনেট মিনিস্ট্রির ব্যাপারে তৃণমূলের যে চাওয়াটি রয়েছে, সেই চাওয়াটির প্রতি কেন্দ্রীয় বিএনপি গুরুত্ব দেবে এবং পার্লামেন্টারি বোর্ড গুরুত্ব দেবে বলে সচেতন মনে করছে। দর্শক, আমরা আজকের আলোচনা থেকে বিদায় নেওয়ার
পর আমরা যেটি চাচ্ছি যে স্থানীয় কিছু ব্যক্তিবর্গের আমরা কথা শুনবো, তাদের কাছ থেকে আমরা অভিব্যক্তি নেব যে তারা কি ভাবছেন আগামী রাজনীতি নিয়ে বা নগরকান্দার রাজনীতি নিয়ে দেশ এবং জাতির কাছেই বা তাদের কি প্রত্যাশা। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি স্থানীয় একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা যাকে নিয়ে এগোচ্ছেন তাকে মিনিস্ট্রির ব্যাপারে কি প্রত্যাশা করছেন, এবং আপনার পাশে বসা আছেন জনাব তৈবুর রহমান মাসুদ, তিনি পৌরসভার নির্বাচনের জন্য প্রত্যাশা করছেন। এই দুইজনের ব্যাপারে আপনার অভিব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপির একজন থানা উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আমার ছাত্রজীবন থেকে আমি এ পর্যন্ত যতটুকু লক্ষ্য করছি, আমি সক্রিয়ভাবে কোনো দল করি নাই। বিএনপি আসার পরের থেকে এ পর্যন্ত আমি সক্রিয়ভাবে বিএনপির দলের অন্তর্ভুক্ত আছি এবং থানা উপদেষ্টা কমিটির একজন সদস্য হিসেবে আছি। আমি চাই নগরকান্দা এবং আমার চেষ্টা নগরকান্দা সংগঠিত হোক বিএনপির জন্য, এবং নগরকান্দার উন্নয়ন যতটুকু হয়েছে কে এম ওবায়দুর রহমান হইতে এ পর্যন্ত আমি যতটুকু লক্ষ্য করছি, কে এম ওবায়দুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন, কিন্তু সে নগরকান্দার জন্য যা কিছু করছেন অন্য কোনো নেতা বা কর্মী এ পর্যন্ত এখানে দেখা যায় নাই। তাই আমি যতটুকু বুঝেছি বা যতটুকু জানছি বা আমার সামনে যতটুকু হয়েছে, সেই আলোকে বিএনপি সংগঠিত করার জন্য যত প্রচেষ্টা আমি করব এবং আমার জন্য সেটা সবসময় আমার কথা থাকবে এবং কাজও থাকবে। আমি এইটার জন্য চেষ্টা করব। আচ্ছা, আর কে এম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে, কন্যা হিসেবে শামা ওবায়দ যা কিছু নগরকান্দা করছেন এবং নগরকান্দার এই 15 বছরে শামা ওবায়দ বিএনপির হাল ধরে রাখছেন এবং শামা ওবায়দকে নগরকান্দার এমপি হিসেবে এবং বাংলাদেশে একজন মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। যেহেতু শামা ওবায়দের ত্যাগ তিতিক্ষার কথা আসলে আমরা ভুলতে পারবো না, এবং জনসাধারণ শামা ওবায়দকে এক মনে এক বাক্যে তাকে সমর্থন দেয় এবং তার কাজ এবং তার নীতি রীতিকে পছন্দ করে। আপনি আপনার পরিচয় দিয়ে দর্শকদেরকে জানান যে ফরিদপুর 2 নগরকান্দা এটি বাংলাদেশের অন্যতম একটি সংসদীয় আসন। এখানে কিন্তু কিছু নাম রয়েছে। আওয়ামী লীগেরও শীর্ষ একজন নেত্রী ছিলেন যিনি প্রয়াত হয়েছেন, আবার বিএনপিরও একজন শীর্ষ নেতা ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। সেক্ষেত্রে এই নেতার আতুড়ঘর ফরিদপুরের নগরকান্দার আপনি একজন তৃণমূলের নেতা, দর্শকদেরকে জানান যে এই এখানকার নেতৃবৃন্দের আসলে অবস্থান কি। আসলে কি বলবো, আমি তো আসলে রাজনীতি সম্বন্ধে তেমন এটা বুঝি না। তো যাই হোক, নগরকান্দা পৌর যুবদল হিসেবে আমি তৈবুর রহমান মাসুদ ভাই সাথে সবসময় থাকি। আর আপনার কথা আমি কি বলবো, বিশেষ করে আপনারা যারা এগুলো ইনকোয়ারি করবার আসেন, সাধারণ জনগণের কাছে যদি আপনি এইভাবে সবার কাছে জিজ্ঞাসাবাদ করেন, জনগণই বলে দিবে যে এই দেশে সেই পৌরসভার মেয়র হওয়ার যোগ্যতা রাখে কিনা, অর্জন করছে কিনা। তৈবুর রহমান মাসুদ ভাই। তো আর আমি কি বলবো। আপনি আপনার পরিচয় দিয়ে দর্শকদেরকে জানান আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন, এরপর রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, অনেক নন্দিত মুখ রয়েছেন, আপনি কাদেরকে এগিয়ে রাখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। আমার প্রত্যাশী হলো আমি নগরকান্দা সালতায় শামা ওবায়দ আপার বিকল্প নাই। আমাদের এখানে প্রায় 3.5 লক্ষ ভোট আছে। 3.5 লক্ষ ভোট আছে। এই 3.5 লক্ষ ভোট, এর ভিতর থেকে 95% ভোট ইনশাল্লাহ শামা ওবায়দ আভা ভোটে নির্বাচিত হবে। সে এমপি হবে এবং সে মন্ত্রী হবে, এই দাবি করছি। আর তৈবুর রহমান, নগরকান্দা পৌরসভায় তৈবুর রহমান মাসুদ একটা ব্র্যান্ড, যার কাছে না বললেই নয়। কে অসুস্থ, কে প্রতিবন্ধী, কার ঘরায় চাইল্ড নাই,
কে বাজারের টাকা নাই, সব আমার ভাই তৈবুর রহমান মাসুদ মিয়ার কাছে আসে। সব সর্বক্ষণ সে টোটাল নগরকান্দা পৌরসভায় খোঁজ খবর রাখে এবং সারা নগরকান্দা থানা এক বাক্যে সবাই তৈবুর রহমান মাসুদের ব্রান্ড। সে সামবাইদের আস্থাভাজন, সামবাইদ আপার মানে দু একজনের মধ্যে সে একজন আস্থাভাজন নেতা এবং সে সবচেয়ে জনপ্রিয় নেতা। সে নগরকান্দা ছোট বড় সবাইকে নিয়ে চলাফেরা করে এবং নগরকান্দা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে পৌর নির্বাচন হবে ইনশাল্লাহ। এই নির্বাচন যদি হয়, এই নগরকান্দাবাসী তাকে বিপুল ভোটে নগরপিতা নির্বাচিত করবে, এই প্রত্যাশা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফরিদপুরের নগরকান্দা ফরিদপুর 2 সংসদীয় আসন, এখানকার নন্দিত মুখ শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, তার ব্যাপারে আপনার অভিব্যক্তি এবং এরপরে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, নির্বাচন অনেকগুলি প্রার্থীর নাম আমরা শুনতে পাচ্ছি, যার মধ্যে তৈবুর রহমান মাসুদ অন্যতম। আপনি আপনার জায়গা থেকে এই সংসদীয় আসন এবং এই পৌরসভা বা উপজেলা ভিত্তিক আসলে কাদেরকে এগিয়ে রাখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদ রানা। আমি মনে করি সালতা নগরকান্দা থেকে শামাউল ইসলাম রিঙ্কু আপা ভোটে অনেক আগায় আছে। সামনে নির্বাচন হলে বিপুল ভোটে সে এমপি হবে এবং আমার চাওয়া পাওয়া সে ডিস্ট্রিক্ট মন্ত্রী হোক, এটাই আমার চাওয়া পাওয়া। আর পৌর মেয়রের কথা বললেন তৈবুর রহমান মাসুদ ভাই, যার কথা না বললেই না, প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয়ে সে গাথা। তথা সে নির্বাচনে যদি নির্বাচন দেয়, সরকার নির্বাচনে দাঁড়াইলে অনেক ভোটে সে জয়লাভ করবে তৈবুর রহমান মাসুদ ভাই এবং পৌর মেয়র হবে, এটাই আমার আশা। আপনি দর্শকদেরকে জানান যে আগামী সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, এই দুটি নির্বাচন ঘিরে আপনাদের এক্সপেকটেশন আসলে কি, আর কাদেরকে আপনারা এগিয়ে রাখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমি নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। নগরকান্দা সালতা মাটিও মানুষের নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপা, যে এই নগরকান্দা আসার পরে এই নগরকান্দা বন্যার থেকে শুরু করে বাড়ি পোড়ার থেকে শুরু করে যত ধরনের সাহায্য সহযোগিতা আমার নেত্রী করেছেন এবং এই নগরকান্দা মাটিও মানুষের জন্য কাজ করে গেছেন। তার বাবাও করেছেন। সেই তার বাবার যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই সে এখানে আছেন এবং সে সাংগঠনিকভাবে নগরকান্দা সালতা মাটিও মানুষের জন্য যা কিছু করেছেন এই মানুষের জন্যই করেছেন। এবং পাশাপাশি আরেকটা কথা আছে, পৌরসভা নগরকান্দা মেন মেরুদণ্ড হচ্ছে পৌরসভা। এই নগরকান্দা পৌরসভার মেয়র আপনি বিগত দিন দেখেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে জোরপূর্ব ভোট হরণ করেছে। এখানে একজন প্রার্থী ছিল বিএনপির, তাকে জোরপূর্ব আপনার সেন্টার থেকে ধাওয়াই দিয়া জোরপূর্ব ভোট নিয়ে গেছে। আমরা দেখেছি ভোট চলতেছে, এদিক হেডলাইনে চলে আসছে জমুক নির্বাচিত হয়েছে। এই বানোয়াটি ভোট এবং এই যে জোরপূর্ব ভোট দিয়েছে, এগুলো সব মিথ্যাহীন। এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশে যেভাবে সুসংগঠিত করছে, যেভাবে সুসংগঠিত করবেন, এই স্থানীয় নির্বাচনের আগে আমার মনে হয় জাতীয় নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়, আর এটি আমার প্রত্যাশা। সেক্ষেত্রে আপনারা পৌর মেয়র প্রার্থী হিসেবে আসলে কাদের নাম উল্লেখযোগ্য মনে করছেন? ধন্যবাদ আপনাকে। পৌরসভার মেয়র হিসেবে আমি যতটুকু জানি যে পৌরসভার মেয়র হিসেবে অনেকেই কিন্তু এখানে বিনা ভোটে মেয়র হয়েছে, অনেকেই করছে, কিন্তু এখানে মেয়র হিসেবে আমরা সবাই এবং জনগণ দেখতে চায় তৈবুর রহমান মাসুদ ভাইকে। এটাই সবার প্রত্যাশা। এবং তৈব ভাই এমন একজন মনের মানুষ, এমন একজন বড় মনের মানুষ, এই শুধু আপনার এই পৌরসভা না, পৌরসভার প্রত্যেকটা মানুষের বিয়ে শাদী, গরিব দুঃখী, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে টোটাল সহযোগিতা এবং রাজনীতিক যত সুসংগঠিত পৌরসভায় থাকার জন্য সে চেষ্টা করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন। আর যদি সে মেয়র হয়, আমার মনে হয় দলের জন্য ভালো, নগরকান্দা পৌরসভার জনগণের জন্য ভালো, সবার জন্য ভালো, শ্যামা ওবায়দ আবার রিঙ্কু আপার জন্য ভালো।